চিত্র। ক্লিয়ার? খুব ভালো করে দেখে নাও। এইভাবে তুমি যদি তিনটি ভূমিরূপ সঞ্চয় কার্যে করো, তাহলে আমি পরেরটাই যখন আসব নিশ্চয়ই সেখানে অশ্বক্রাকৃতি রথ সংজ্ঞা, উৎপত্তি, তারপরে উদাহরণ, এই যে চিত্র। ক্লিয়ার? যারা মাধ্যমিক 2025 পরীক্ষা দেবে তাদের টেস্ট পরীক্ষার ভূগোলের একদম সায়েন্টিফিক ভাবে আমি বুঝিয়ে দিচ্ছি যে কোন প্রশ্নগুলো একদম করতেই হবে, এগুলো কমন আসবেই। তোমরা সবাই বিভাগ উম্মতে চলে যাও, একটুখানি এখানে সায়েন্টিফিক ভাবে বুঝে নাও যে এতগুলো চ্যাপ্টারের মধ্যে মাত্র 5টি প্রশ্ন তুমি ছাড়বে না। প্রাকৃতিক থেকে 4টি দেওয়া হয়, 2টি 5 করতে হয়। আঞ্চলিক থেকে 4টি 5 দেওয়া হয়, 2টি করতে হয়। তাহলে 2টি 4টি 5, 4 5 20 নম্বর। এই 20 নম্বরটা মেপে জুকে যদি তুমি প্রশ্ন করো, একদম হাতে গোনা এই কয়েকটি প্রশ্ন, তোমার নিশ্চিত কমন থাকবে 100%। এবং কথা দিচ্ছি কমন থাকবে থাকবে থাকবেই। তুমি আগে বুঝে নাও যে কিভাবে কোন কোন চ্যাপ্টারের উপরে কোন দাগের প্রশ্ন থাকে। আমি দাগ নাম্বার বলে দেবো যে 5 দাগ 5 মার্কসের জন্য, তার 5.1 প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন থাকবে, ওপরে লেখা থাকবে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 5 গুণ 2, সেখানে 5.1.1, 5.1.2, 5.1.3, 5.1.4। তোমাদের প্রাকৃতিক ভূগোলের 3টি চ্যাপ্টার আছে। কোন অধ্যায় থেকে কোন দাগের প্রশ্নটি আসবে সেটি কিন্তু আমি একদম হাতে ধরে ধরে বুঝিয়ে দেবো, প্রাকৃতিক এবং আঞ্চলিক। তাতে তুমি পুরো ভূগোল বইটাকে অর্ধেক করে নাও, অর্থাৎ সব চ্যাপ্টার তোমাকে করতে হবে না। এই কয়েকটা চ্যাপ্টার তুমি যদি করে যাও, এই কয়েকটা প্রশ্ন 5 মার্কস নিশ্চিত কমন। আজকে এই ভিডিওতে একেবারে হাতে ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি 5 মার্কসের কোন প্রশ্নগুলো করতে হবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক করতে হবে। তার সঙ্গে জানাতে হবে এই যে প্রশ্ন আমি লিস্ট দিচ্ছি, যে সিস্টেম, এই সিস্টেমে কি কেউ পড়েছো? সিস্টেমের বাইরে গেলে তোমাকে বেগার খাটতে হবে। কিন্তু ভূগোল এমন একটা সাবজেক্ট 100, এখানে কোনো নাম্বার কম হয় না। সেই জায়গা থেকে তুমি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমার সিস্টেম ঠিক ছিল কি ভুল ছিল। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু একটু শেয়ার করে দিও। তো সরাসরি চলে যাই প্রশ্নপত্রে। 2024-এর প্রশ্নের ওপর আমি লিখে লিখে তোমাদের এগুলো দেখাচ্ছি এবং তোমরা স্ক্রিনটা ভালো করে ফলো করো, দেখো, খাতা নিয়ে বসো এবং তুমি তোমার যে প্রিপারেশন আছে তার সঙ্গে মিলিয়ে নাও কোনগুলো বাদ গেল, কোনগুলো বেগার খাটা হয়েছে। যেগুলো বাদ দিতে বলছি সেগুলো বাদ দিয়ে দেবে, যেগুলো বলছি সেগুলো করে যাবে। তো সরাসরি আমরা চলে যাই সেই পার্টে। দেখো, তোমাদের এই যে বিভাগ উম্ম, এটা 2024 সালের প্রশ্ন। এই প্রশ্নগুলো বাদ দিতে হবে। আগে সিস্টেমটা দেখে নাও। এই যে 5 দাগ, তার 5.1 কি লেখা আছে? যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। এখানে প্রশ্ন কটা থাকে? 1 2 3 4, 4টি প্রশ্ন আছে। আবার 5.2, সেখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। সেখানে কটি আছে? 1 2 3 4, 4টি। অর্থাৎ প্রথম এটা প্রাকৃতিক ভূগোল, এটা আঞ্চলিক ভূগোল। আমি একদম ক্লিয়ার করে দিই, 5.1.1 অর্থাৎ এই প্রশ্নটি তোমাদের প্রথম চ্যাপ্টার প্রাকৃতিক ভূগোল সেইখান থেকে আসবে। অর্থাৎ নদী, হিমবাহ, বায়ু যে চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টারটি তোমাকে খুব ভালো করে করতে হবে। সেই জায়গা থেকে তুমি ওইখানে হাতে গোনা এই প্রশ্নগুলো করলে প্রথম প্রশ্নটা কমন পাবে। আর 5.1.4 এই প্রশ্নটা কিন্তু প্রাকৃতিক ভূগোলের 3য় চ্যাপ্টার অর্থাৎ বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে পাবে। আর এই মাঝখানের যে দুটি রইল 5.1.2, 5.1.3, এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের 2য় চ্যাপ্টার বায়ুমণ্ডল থেকে আসবে। তাহলে আমি কি বললাম? এই প্রথম প্রশ্নটি প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তোমরা যেটাকে নদী, হিমবাহ, বায়ু বলো। মাঝখানের এই দুটি প্রশ্ন অর্থাৎ 5.1.2, 5.1.3 এটি আসবে 2য় চ্যাপ্টার থেকে অর্থাৎ বায়ুমণ্ডল থেকে। আর 5.1.4 এটি কোথা থেকে আসবে? 3য় চ্যাপ্টার থেকে অর্থাৎ বায়ুমণ্ডল থেকে। এখন তোমরা দুটো প্রসেসে মাত্র একটি অধ্যায় কিংবা 2টি অধ্যায় করে গেলে হবে। আমি দুটো প্রসেসই আগে বলি। তুমি যদি বায়ুমণ্ডলের প্রত্যেকটা প্রশ্ন করে যাও তাহলে তুমি মাঝখানের এই দুটো কমন পাবে, অর্থাৎ 5.1.2, 5.1.3।
সেখান থেকে কোন প্রশ্নগুলো করতে হবে সেটা বলবো। আর যদি মনে করো না আমি বায়ুমণ্ডল করব না, আমি প্রথম চ্যাপ্টার করব আর শেষ চ্যাপ্টার করব, তাহলে তুমি 5.1.1 5.1.4 এই দুটি কমন পাবে। আমি কি বোঝাতে পেরেছি? আমি সবার আগে বলি, তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ বায়ুমণ্ডল থেকে তুমি মাত্র 3টি প্রশ্ন করে যাও, তোমার এই প্রশ্নটি কমন হয়ে যাবে। গতবারের সে পৃথিবীর বিভিন্ন স্থানের সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি বাদ রেখে এই চ্যাপ্টারে আর মাত্র 3টি প্রশ্ন আছে। সেটি কি? এই চ্যাপ্টারটা যেহেতু বায়ুমণ্ডল, তার দুটো পার্ট, একটা সমুদ্র স্রোত, আরেকটি জোয়ার ভাটা। ব্যাপারটা বুঝে নাও, সমুদ্র স্রোত থেকে 2টি প্রশ্ন, জোয়ার ভাটা থেকে 2টি প্রশ্ন অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে আছে 5 মার্কসের জন্য। তা সমুদ্র স্রোতের একটি প্রশ্ন চলে এসেছে প্রভাব, তাই সমুদ্র স্রোতের কারণ তোমাকে করতে হবে। কি বললাম? সমুদ্র স্রোতের অনলি কারণ, 5টি কারণ করে রাখতে হবে। আর 2টি প্রশ্ন জোয়ার ভাটা সৃষ্টির কারণ আর ফলাফল বা প্রভাব। তাহলে 3টি প্রশ্ন করলেই তোমার এই দাগটি কিন্তু কমন হয়ে যাবে। সেটা কিভাবে? সমুদ্র স্রোত সৃষ্টির 5টি কারণ লেখো, নাম্বার 1। জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখো, নাম্বার 2। জোয়ার ভাটার ফলাফল লেখো, নাম্বার 3। এই 3টি প্রশ্ন করো, একটি কমন। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে সেই উত্তরটি কেমন লেখা দরকার, আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কেমন হওয়া উচিত ভূগোলের ক্ষেত্রে, তুমি একদম মোহিত হয়ে যাবে যে এই উত্তর যদি আমি খাতায় রিপ্রেজেন্ট করতে পারি, যে কোনো এক্সামিনার 5 কোনো রকম একটি নাম্বারও কাটবে না। আমি এখান থেকে এই 3টি প্রশ্নের একটি উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা খাতায় লিখবে পরীক্ষার হলে, যাতে বিব্রত বোধ না হতে হয়, তাই বাড়ি কিভাবে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাবে। তাহলে আমি জোয়ার ভাটা সৃষ্টির কারণ সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই দাগে, এই 3টি প্রশ্নের মধ্যে, সেটির উত্তর দেখিয়ে দিচ্ছি। এই লেখাটি আমার এক স্টুডেন্টের, আমি লিখিয়েছি, সে একেবারে খাতায় লিখে নিয়েছে। কিভাবে দেখো, জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখো, VVI আমি দিচ্ছি এবছর এই দাগে, কোনো রকম করে তুমি বাদ দেবে না, কোনো রকম। এই প্রশ্নটি ভীষণ ভাবে জোর দেবে, এটুকু আমি কিন্তু বলছি। দেখো, প্রধানত 2টি কারণে সমুদ্রে বা নদীতে জোয়ার ভাটা সৃষ্টি হয়, যথা 1 নম্বর কারণ চাঁদ ও সূর্যের আকর্ষণ বলের প্রভাব। তার পার্টটা এই যে লেখা হয়েছে, ওকে। তারপর পেজ কমপ্লিট, এই পেজে ধরেনি বলে পিটিও দিতে হয়েছে। পরের পেজে গিয়ে মাঝখানেই তুমি ছবিটা দিয়ে নেবে, আগে ছবিটা দিয়ে নেবে, এই যে। এবং তোমাদের প্রশ্ন থাকতে পারে ছবিতে কেন কালার? নিশ্চয়ই কালার করবে, সব ছবিতে কালার করবে। নদীর জলের রং কি করতে হবে, আকাশের রং কি করতে হবে, তুমি পেন্সিল দিয়ে কি করে বোঝাবে? তাই ডমসের পেন্সিল দিয়ে কালার করবে, এবং সব থেকে ইজি, অল্প টাইমের মধ্যে হয়ে যাবে। আমি তোমাদের টেস্ট হয়ে গেলে ফাইনাল পরীক্ষার আগে একটি ভিডিও নিয়ে আসবো, যেখানে ছবি কি করে করতে হয়, খুব দ্রুত ছবি কিভাবে নামানো যায় তার একটা পরিসংখ্যান সেখানে দেব। আর দ্বিতীয় পয়েন্ট করবে কেন্দ্রাতিক বল, অর্থাৎ এইটুকু উত্তর লিখলে আর এই ছবিটা দিলে তোমার 5 মার্কস একদম কমপ্লিট। এবার আমি 5.1.1 অর্থাৎ প্রথম অধ্যায় থেকে গতবার এসেছে 2024, এটি কিন্তু 2024 সালের প্রশ্ন নিয়ে বোঝাচ্ছি। এই প্রশ্নগুলো কিন্তু সব বাদ যাবে, তাই 2024 সালে এই যে প্রশ্নটা এসে গেছে, এই প্রশ্নটা শুধু বাদ দিতে হবে। তোমাদের ওখানে কি কি আছে? নদী, হিমবাহ, বায়ু। বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। এই প্রশ্নটা বাদ দিলে তোমাদের আর পড়ে রইল নদী থেকে 2টি, অর্থাৎ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে এখান থেকে 2টি প্রশ্ন। এরপর এখানে কি? হিমবাহ। সেই হিমবাহ থেকে 3টি প্রশ্ন। কি 3টি প্রশ্ন? হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর রইল বায়ু। সেই বায়ু থেকে একটি প্রশ্ন এসে গেছে, অর্থাৎ ক্ষয়, তাহলে পড়ে রইল 2টি। সেখানে কি?
বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে 3 আর 2 5 আর 2 7টি প্রশ্ন করলে তোমার এই দাগটি কমন। তার মধ্যে এবছর সব থেকে ইম্পর্টেন্ট, নদী থেকে হয়তো একটা প্রশ্ন আসার চান্সেস রয়েছে, তাই নদীর ক্ষয়টা খুব বেশি করে করবে। সেই সঙ্গে অবশ্যই হিমবাহের ক্ষয়, তাছাড়া হিমবাহ আর বায়ুর জলধারাটা একটু বেশি করে জোর দেবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে সেই উত্তরগুলো আমরা কিভাবে করব। আমি একটি প্রশ্নের উত্তর এখানে দেখিয়ে দিচ্ছি। ধরো তোমার উত্তর লিখতে হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। তা তুমি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চুজ করে নিলে, প্রথমেই হেডিং করে নিলে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় নিম্নে প্রদান করলাম। তিনটি উল্লেখযোগ্য ভূমিরূপ, তার মধ্যে তুমি 1 নম্বর পয়েন্ট করলে গিরিখাত। গিরিখাতের সংজ্ঞা, উৎপত্তি, উদাহরণ, বৈশিষ্ট্য, তার সঙ্গে এই ছবি। ক্লিয়ার? যাদের খুব প্রবলেমস হবে যে আমার হাত চলে না, তাহলে আর সংজ্ঞা, উদাহরণ এবং বৈশিষ্ট্য লিখে উৎপত্তিটাকে বাদ রাখার চেষ্টা করবে, তবে ফাইনাল পরীক্ষায় কিন্তু উৎপত্তি অবশ্যই লিখবে। এরপর তুমি যখন আরেকটি ভূমিরূপ চুজ করলে, তুমি ক্যানিয়ন চুজ করলে, তাহলে সেই একই রকম প্রসেস কি করতে হবে? প্রথমে ক্যানিয়নের সংজ্ঞা, উৎপত্তি, উদাহরণ, বৈশিষ্ট্য এবং চিত্র। দেখো ডমসের পেন্সিলে অপূর্ব চিত্র উঠেছে। কোনো রকম ভাবে এই ছবি হাফ মিনিট থেকে 1 মিনিটের বেশি লাগে না। তুমি তৃতীয় পয়েন্ট হিসাবে চুজ করলে হয়তো যে জলপ্রপাত। তো জলপ্রপাতের প্রথমে তুমি সংজ্ঞা করে নিলে, তারপরে উদাহরণ, বৈশিষ্ট্য। কেউ যদি মনে করো শ্রেণী বিভাগটা করবে, তাহলে কোনো প্রবলেমস নেই। এইভাবে তিনটি ভূমিরূপ তুমি করে নাও। দেখো এই খাতাতে আমি প্রত্যেকটা পার্ট স্টুডেন্টদের করিয়েছি। দেখো টিকা হিসাবে আলাদা করে করেছি, যদি সঞ্চয় কার্য দেয় তাই টিকা মতন করে রেখেছি, যেখানে তোমার তিনটি ভূমিরূপ দিলে কোনো সমস্যা হবে না। দেখো পলল ব্যজনী, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র। ক্লিয়ার? খুব ভালো করে দেখে নাও। এইভাবে তুমি যদি তিনটি ভূমিরূপ সঞ্চয় কার্যে করো, তাহলে আমি পরেরটাই যখন আসব, নিশ্চয়ই সেখানে অশোক প্রাকৃতিক রথ, সংজ্ঞা, উৎপত্তি, তারপরে উদাহরণ, এই যে চিত্র। ক্লিয়ার? এইভাবে তোমাকে ভূমিরূপগুলো করে রাখতে হবে, তাহলে এখান থেকে একটি কমন হয়ে গেল। সেক্ষেত্রে তাহলে 5.1 আর 5.1.1 আর 5.1.4 এই দুটি টার্গেট করতে গেলে তোমাকে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়ের এই প্রশ্নগুলো করতে হবে। আর যদি তুমি মাঝখানের দুটি অর্থাৎ 5.1.2, 5.1.3 এই দুটি টার্গেট করো, তাহলে দ্বিতীয় অধ্যায় তোমাকে করতে হবে। সেখান থেকে গতবার এসে গেছে পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্ব বা প্রভাব, একদম বাদ দেবে। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য বাদ দেবে। তাহলে এখান থেকে কোন প্রশ্নগুলো তোমাকে করতে হবে সেটা জেনে নাও। প্রথমে তুমি করবে এক দাগ এইভাবে যে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2 প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও, খুব ইম্পর্টেন্ট। এরপর করবে বায়ু উষ্ণতার তারতম্যের কারণ লেখো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটির জায়গায় অর্থাৎ এই দুটো দাগে ওই প্রশ্নের একটা দেওয়ার চান্সেস রয়েছে। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ লেখো। আমি দুটি প্রশ্ন এখন বললাম, এই দুটির আগে উত্তর দেখায় যে কিভাবে লিখতে হবে। দেখো বায়ু উষ্ণতার তারতম্যের কারণ লেখো, আমি কিভাবে শুরু করেছি, এটি আমার করা। ভূপৃষ্ঠের সর্বত্র বায়ু উষ্ণতা সমান নয়, এর কারণগুলি হলো 1 নম্বর পয়েন্ট অক্ষাংশ, তার সম্পর্কে লিখে আমি ছবি দিয়েছি। তারপরে কি, আমি দ্বিতীয় পয়েন্ট করেছি উচ্চতা, তার সম্পর্কে লিখে আমি ছবি দিয়েছি। তারপরে কি করেছি, ভূমির ঢাল লিখে ছবি দিয়েছি। এবং প্রত্যেকটা ছবি এই রকম পরীক্ষার খাতায় তুমি ডমসের পেন্সিল দিয়ে যদি এঁকে দিয়ে আসো, তোমাকে 5 দিতে বাধ্য, এবং লেখার কোয়ালিটিটা বাড়াতে হবে, ভালো করতে হবে। তো সেক্ষেত্রে বায়ু উষ্ণতার তারতম্যের কারণ তুমি অবভিয়াসলি এটা 1 নম্বর চয়েসে রাখবে যারা বায়ুমণ্ডল চ্যাপ্টারটাকে চুজ করছো। বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে তৃতীয় প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে তার যে কোনো এক প্রকারের সংক্ষিপ্ত পরিচয়। তোমরা 3 প্রকারই করে রাখবে, পরিচালন বৃষ্টি, শৈলোৎক্ষেপ বৃষ্টি এবং ঘূর্ণবাদ বৃষ্টি, কিন্তু শৈলোৎক্ষেপটা একটু বেশি করে রাখবে। তুমি বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে করবে
অবভিয়াসলি এই প্রশ্নটা এবছরের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। বেশিরভাগ স্কুল টেস্টে এটি টাস্ক করবে। এখান থেকে করবে পৃথিবী পৃষ্ঠের বায়ুচাপ বলয়ের চিত্রসহ সংক্ষিপ্ত পরিচয় দাও। এখান থেকে তুমি করবে, যেহেতু ভূমধ্যসাগরীয় জলবায়ু এসে গেছে, এই জলবায়ুটা বাদ রেখে নিরক্ষীয়, তুন্দ্রা জলবায়ু এবং তার সঙ্গে মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, কিন্তু বৈশিষ্ট্য যখন করবে অবস্থানটা করে রাখবে। এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলোর ওপর একটু জোর দিলে তোমার কোনো সমস্যা হওয়ার কথা নয়, হবে না। এবার আসবো আঞ্চলিক ভূগোল। সেখান থেকেও তোমাকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে। খুব ভালো করে বুঝে নাও, তোমাদের এই আঞ্চলিক ভূগোলের দুটি পার্ট, একটি প্রাকৃতিক পার্ট, আরেকটি অর্থনৈতিক পার্ট। খুব সিস্টেমটা বোঝো। তোমাদের যে চারটি প্রশ্ন করা হবে, প্রথম দুটি প্রাকৃতিক পার্ট থেকে আর পরের দুটি অর্থনৈতিক পার্ট থেকে। কিন্তু গুড লাক যদি থাকে, প্রথম একটি প্রাকৃতিক পার্ট আর পরের তিনটি অর্থনৈতিক পার্ট, কিন্তু কখনোই হবে না প্রথম তিনটি প্রাকৃতিক পার্ট শেষেরটি অর্থনৈতিক পার্ট। তাই 1 নম্বর পছন্দ হওয়া উচিত প্রাকৃতিক পার্ট নয়, অর্থনৈতিক পার্ট 1 নম্বর পছন্দ। কারণ যদি গুড লাক হয় তাহলে অবভিয়াসলি অর্থনৈতিক পার্টের 1, 2, 3 অর্থাৎ সেক্ষেত্রে 5.2.2, 5.2.3, 5.2.4 এই তিনটি প্রশ্ন কিন্তু এখানে হবে। তাহলে আমরা প্রথম টার্গেট কি করলাম? অর্থনৈতিক পার্ট। এই অর্থনৈতিক পার্ট থেকে কোন কোন চ্যাপ্টার আছে আগে দেখে নাও। তোমাদের যে উৎপন্ন ফসল আছে কৃষি, সেখান থেকে একেবারে পরিবহন ব্যবস্থা পর্যন্ত। তাহলে ওই চ্যাপ্টারগুলো যদি তুমি করো, উৎপন্ন ফসল, শিল্প, জনসংখ্যা ও পরিবহন, তাহলে এই জায়গায় তিনটি প্রশ্ন গুড লাক হলে কমন পেতে পারো, না হলে নিশ্চিত দুটি কমন পাবে। সেই জায়গা থেকে 2024 ওদের গুড লাক ছিল, ওরা তিনটে পেয়েছে। দেখো, ভারতের ইক্কু চাষের অনুকূল পরিবেশ কৃষি থেকে, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ অবশ্যই শিল্প থেকে, ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব অবশ্যই অর্থনৈতিক পার্টের পরিবহন ব্যবস্থা থেকে। তাহলে অর্থনৈতিক পার্ট থেকে কিন্তু তিনটে পেয়েছে। তোমরা যদি তিনটে নাও পাও তাহলে কি পাবে? দুটো পাবেই। সিস্টেম হচ্ছে প্রথম দুটো প্রাকৃতিক পার্ট, পরের দুটো অর্থনৈতিক পার্ট। আমি একদম অর্থনৈতিক পার্টের কোন প্রশ্নগুলো তোমাকে করতে হবে ক্লিয়ার করে দিচ্ছি। দাগ নম্বর ধরে সেই দাগে এই প্রশ্নগুলোই আসবে। ক্লিয়ার? বোঝো আগে। 5.2.2 এ ভারতের ইক্কু চাষের অনুকূল পরিবেশ, এটি তো বাদ যাবে, ইক্কু আর করতে হবে না। সেক্ষেত্রে ইক্কু বাদে তুমি আর অন্যান্য ফসলগুলোর অনুকূল প্রাকৃতিক পরিবেশ করে গেলে একটি কিন্তু কমন হয়ে গেল। সেই জায়গা থেকে তোমার দাগ নম্বরটা হয়তো 5.2.3 তে থাকবে, কারণ এবারে প্রথম দুটি প্রাকৃতিক, পরের দুটি অর্থনৈতিক থেকে করার চান্সেস 100%। সেক্ষেত্রে এইটি অর্থাৎ 5.2.3 যদি উৎপন্ন ফসল এসে যায়, তাহলে 5.2.4 এর জন্য তোমরা আর কোন কোন প্রশ্ন করবে? সেখানে আমি বলবো, প্রথমে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আগের বার এসে গেছে কার্পাস বয়ন শিল্প, এবার কিন্তু লৌহ ইস্পাত শিল্প। আমি বারবার করে বলছি, লৌহ ইস্পাত শিল্প একদেশী ভবনের কারণ পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ আসছে আসছে আসছে, এরকম জায়গায় করে নাও, এতটা ইম্পর্টেন্ট। এই শিল্প থেকে তুমি আর কি কি করবে? পশ্চিম ভারতে পেট্রোরাসায়ন শিল্পের একদেশী ভবনের কারণ করবে। সেখান থেকে করবে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি। এরপর তুমি চলে যাবে জনসংখ্যাতে। সেখানে ভারতের জনসংখ্যা সর্বত্র সমান নয় কেন? এই প্রশ্নটি অথবা হিসাবে হবে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ লেখো। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আর এখান থেকে করবে নগরায়নের সমস্যা, অর্থাৎ এই পরিবহন ব্যবস্থার গুরুত্ব এই দাগে নগরায়নের সমস্যা দেওয়ার চান্সেস খুব রয়েছে। এখানে কেউ যদি পারো তাহলে তোমরা করতে পারো ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ লেখো। এছাড়া এখান থেকে শহর বা নগর গড়ে ওঠার কারণ আলোচনা করো। তবে উৎপন্ন ফসল থেকে ইক্কু এসে গেছে, এবারে চা এবং কফির ওপরে একটু জোর দেবে। এই দুটি থেকে আসার চান্সেস খুব বেশি। আর এখানে তো পূর্ব ভারতে অর্থাৎ পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ ভীষণ জোর দেবে।
আর বললাম নগরায়নের সমস্যা, ভীষণ জোর দেবে। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ, ভীষণ জোর দেবে। তাহলে তোমাদের এই পার্টের কোনো সমস্যা হবে না, এটুকু আমি বলে দিতে পারি। তো প্রসেস এবং সায়েন্টিফিক্স ভাবে যে একটা ভূগোল রেডি করা যায় তা কিন্তু আমি এখানে বলে দিলাম। ঠিক এইভাবে তোমাদের বিভাগ ঘ অর্থাৎ 3 নং প্রশ্নাবলী, বিভাগ ঘয়ে 3 4 12, আর বিভাগ গ সেখানে আবার 2 মার্কসের প্রশ্ন 6টা, 6 2 12, এইভাবে এমসিকিউ 14টি, এসএ কিউ 22টি, অর্থাৎ সেখানে 6 6 6 4। আমি প্রত্যেকটা পার্ট ধরে ধরে যদি এইভাবে বলি তোমাদের কেমন উপকার হবে তোমরা একটু জানিও। যদি উপকার মনে হয় যে না এইভাবে আমি ভূগোলটাকে পুরো অর্ধেক করে নিয়ে পড়তে পারি, তাহলে অবভিয়াসলি কমেন্ট করো, এবং এত বেশি কমেন্ট করো যে আমি ভিডিওটা করতে বাধ্য হই, যাতে টেস্টের পরে ফাইনাল পরীক্ষাতে কোনো রকম ভূগোল পুরো বইটা না পড়েও অর্ধেকটা পড়ে তুমি পরীক্ষা দিতে যেতে পারো এবং রিটেনে 90-তে 90 পেতে পারো। আর স্কুল যদি 10-এ 10 দিয়ে দেয়, এবং দেবেই, যারা প্রথম সারি তাদের দেওয়া হয়, তাহলে 100 আসবে। আমার কাছ থেকে কিন্তু প্রতি বছরই বলা যেতে পারে 100 আসছে, আর এবছর যে 99 কতগুলো এসেছে সেটা আর বলার অপেক্ষা রাখছে না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন যদি হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। টাটা।